নুনুস মেজিকে বাংলাদেশের সারা রাখাইন স্টেট মিয়ানমারের সেখানে প্রচন্ড গুলাগুলি হয়েছে আরাকান আর্মি এবং আরশাদের মধ্যে। টেকনাফের ওপার থেকে আসা গুলিতে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে 7 বছরের একজন শিশু মারা গিয়েছে। সে গুলিবিদ্ধ হয়েছিল এবং 2 জন ভয়াবহ আহত। যে কোনো সময় সৃষ্টিকর্তার ডাকে উপরে চলে যাইতে পারে। 7 বছরের শিশু আফনান হত্যা হলো, কিন্তু বাংলাদেশের সুশীল সমাজ নীরব। কিন্তু বাংলাদেশের তথাকথিত ইসলামিক বক্তা যারা আছে, মিজানুর রহমান আজাহারি, আহমদুল্লাহর মতো অসংখ্য নীরব ভূমিকায় আছে। কারণ এখানে তো ধর্ম নিয়ে একটা নাটক করতে পারবে না, কারণ এখানে তো ভারত বিরোধী কোনো সেন্টিমেন্ট নাই, কারণ এখানে তো ভারত হত্যা করে নাই। ফেলানি হত্যা নিয়ে বাংলাদেশে যা নয় তা হয়েছে, অথচ ফেলানি এবং তার পিতা শিলিগুড়িতে যাইতো, হংকং মার্কেট নামক একটা স্থানে, সেখানে গিয়ে আকাম কুকাম করতো এবং সেখান থেকে সীমান্ত টপকে একটা সময় বিএসএফ এর গুলিতে ফেলানি হত্যাকাণ্ডের শিকার হয়। কিন্তু এই ফেলানি হত্যাকাণ্ড নিয়ে ভারতকে জানোই তা করা হয়েছে। আজকে আফনান হত্যাকাণ্ডের শিকার হলো আরাকান আর্মি কিংবা আরশাদের গুলিতে, হোয়াটএভার। গুলিটা কিন্তু সীমান্তের ওপার থেকে টেকনাফে এসেছে, 2 জন আহত হলো। কিন্তু বাংলাদেশের এত ঘন্টার ব্যবধানে কোনো সুশীলকে কথা বলতে দেখলাম না, কোনো ইসলামিক স্কলার এদেরকে কথা বলতে দেখলাম না। কারণ এখানে ভারত বিরোধী কোনো কার্ড খেলা যাচ্ছে না। কারণ আফনানকে ভারতীয় বিএসএফ কিংবা ভারতীয় সেনাবাহিনী গুলি করে নাই। ভাবতে পারেন এই বাচ্চারা আদতে কত বড় বদমাইশ। শুধুমাত্র ভারতের সীমান্তে ঝামেলা হলে এদের মুখ একদম খয়ুরে, মুখ দিয়ে কথার খয়ুরে। কিন্তু এখন আরাকান আর্মি কিংবা আরশা যাদের গুলিতে আফনান হত্যাকাণ্ডের শিকার হলো, এখন কোনো প্রতিবাদ দেখছি না। অন্তর্বর্তীকালীন সরকার কয়েক ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয় নাই। সীমান্তে হত্যা কেন হয়? ভারতীয় সীমান্তে হত্যা হয় স্মাগলিং এর কারণে। এই বাচ্চা বাঙালি ভারতের সীমান্তে অনুপ্রবেশ করে সেখান থেকে বিভিন্ন ধরনের 2 নম্বরে জিনিস চোরাচালান করে। সেই জায়গা থেকে ভারতের বিএসএফ তাদের সীমান্ত রক্ষা করতে গিয়ে গুলি করে। 2-1টা যদি টপকে উপরে চলে যায়, সেক্ষেত্রে দোষ হয়ে যায় ভারতের। কিন্তু চুরি করতে গেছে এটা স্বীকার করে না। নুনুস মেজিকে বাংলাদেশের সারা, এটা তো আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? অনেক ঘটনা ঘটতেছে। বাংলাদেশের তথাকথিত সুশীল বুদ্ধিজীবী, বুদ্ধি ব্যবসা, জেনজি, তোমরা যে স্বপ্ন দেখে বাংলাদেশকে স্বাধীন করেছিলে, দ্বিতীয় স্বাধীনতা এনেছিলে, তোমাদের সেই স্বাধীনতা দিয়ে ভরে দিয়েছে সুদখোর ইউনূস। আসেন কতগুলা সংবাদের হেডলাইন আপনাদেরকে দেখাই। প্রথমত, রান্নার চুলা থেকে গ্যাস স্টেশন, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের মানুষ হিমশিম খাচ্ছে। আমি শেষ যখন বাংলাদেশে ছিলাম তখন এই সিলিন্ডার, এলপিজি সিলিন্ডারের দাম ছিল 1150 টাকা। এখন সেই সিলিন্ডারের দাম 1 বছরের ব্যবধানে হয়েছে কত জানেন? 3000 টাকা। বাংলাদেশের মানুষের নাভিশ্বাস উঠে গেছে। পিটার হাসের কোম্পানির সাথে গ্যাসের চুক্তি করলো সুদখোর ইউনূস। এরপর বাংলাদেশে গ্যাসের দাম বেড়ে গেল। রান্নার গ্যাসের সংকটের কারণে দাম অতিমাত্রায় বেড়ে যাওয়ার কারণে একটা সিলিন্ডার যখন 1150 টাকা থেকে 3000 টাকা হয়, তখন সেটা বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে যায়। যেই পরিবারটা 10 থেকে 15,000 টাকায় সংসার চালানোর চেষ্টা করে, যেই পরিবারের যে উপার্জনক্ষম ব্যক্তি যার বেতন 30,000 টাকা, সে যদি 3,000 টাকা দিয়ে একটা সিলিন্ডার কিনে, যে সিলিন্ডার পুরো একটা মাস যায় না, তাহলে সেই পরিবার কিভাবে এই গ্যাসের যোগান দেবে? কিভাবে সিলিন্ডার কিনে রান্না করবে? এই ভাবনা, এই চিন্তা কি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আছে? গ্যাসের দাম বৃদ্ধির অ্যাকচুয়াল কারণটা কি? আওয়ামী লীগ সরকার না ভারতের সাথে গ্যাসের চুক্তি করেছিল? তখন যদি রান্নার গ্যাসের দাম বাড়তো, তখন তো একদম বাঙ্গুদের জলাতঙ্ক শুরু হয়ে যাইতো। এখন সুদখোর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের গ্যাসের সিলিন্ডারের দাম 3000 টাকা হয়ে গেল। এখন সুশীল বুদ্ধেরা কোনো কথা কইতেছে না, কোনো মন্তব্য করতেছে না, কারণ ইউনূসের চুষতে অনেক মজা লাগে। এই বাঙ্গু বাচ্চারা আরো বেশি ক্ষতিগ্রস্ত হোক, এরা বাংলাদেশ নামক রাষ্ট্রকে ডিজার্ভ করে না। ভাবতে পারেন 1 বছরের ব্যবধানে একটা সিলিন্ডার দ্বিগুণ হয়েছে, 3 গুণ হয়েছে দাম। কারণ ওই যে পিটার হাসের সাথে গ্যাসের চুক্তি করছে পিটার হাসের নুনুস ম্যাজিক, একের পর এক ম্যাজিক চলতেছে। আরো আছে ম্যাজিক, শেষ হয় নাই। সরকারের মুড ব্যাংক ঋণ 6 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। কেন? বাংলাদেশে না প্রচুর রেমিটেন্স আসতেছে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থানে কি অনেক ভালো, বাংলাদেশের রিজার্ভ অনেক বেড়ে গেছে, এ ধরনের কথা আমরা শুনতে পেয়েছি না? বিভিন্ন সময় বাংলাদেশের উপদেষ্টাদের মধ্যে অনেকবার বলার চেষ্টা করেছে বাংলাদেশের রিজার্ভ সাবেক সরকারের আমলে যেইটুক ছিল এর থেকে অনেক বেড়ে গেছে, এ ধরনের কথা বলা হচ্ছে না। তাহলে 6 লক্ষ কোটি টাকা কেন ঋণ হয় সরকারের? এই ঋণ নিয়ে কোথায় দিয়েছে, কাকে টাকা দিয়েছে? সুদখোর ইউনূস তো সব পেটে পুরে ফেলেছে। উচ্চ সুদে স্থবির স্থানীয় শিল্পের প্রবৃদ্ধি, এটা নিয়ে অন্য আরেকটা সময় ব্যাখ্যা করবো। এটা নিয়ে, এই শিল্প
ব্যবস্থা কোথায় গিয়ে ঠেকতেছে, সুদখোর ইউনূস কোথায় নিয়ে ফেলতেছে, এটা নিয়ে একটা বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন অবশ্যই আছে। মূল্যস্ফীতি, দক্ষিণ এশিয়ার সব থেকে বেশি মূল্যস্ফীতি এখন বাংলাদেশে। শেখ হাসিনার শাসনামলে যে দেশে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল 6.something, 6% উপরে, যেটা এখন বাংলাদেশে এই মুহূর্তে 3.something, 1-1.5 বছরের ব্যবধানে কোথায় এসে নেমেছে জিডিপি প্রবৃদ্ধির হার, একবার ভাবার চেষ্টা করেন। বাংলাদেশের যারা এখনো ইউনূসের চেষ্টা করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, মূল্যস্ফীতি কেন হয়েছে বাংলাদেশে? মূল্যস্ফীতি কেন হয়? অকারণে যখন টাকা ছাপানো হয়, ছাপিয়ে মার্কেটে ছড়িয়ে দেওয়া হয়, তখনই মূল্যস্ফীতি হয়। আগামীর বাংলাদেশে দেখবেন 1 কেজি চাল কিনতে 1000 টাকা লাগবে মূল্যস্ফীতির কারণে। মাথায় রাখবেন আমার কথাটা। এই মূল্যস্ফীতির কারণে বাংলাদেশের মুদ্রা, টাকার মান কোথায় গিয়ে নামবে, আপনারা কি একবার ভাবার চেষ্টা করেছেন? এই মূর্খ জেনজি যেগুলো আছে, এগুলো তো বুঝবে না, এগুলো তো অসভ্য, ইতর, বদমাইশ। এই বদমাইশের বাচ্চারা বুঝেই না মূল্যস্ফীতি কি জিনিস। মূল্যস্ফীতির ফলে বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে কি ধরনের প্রভাব পড়তে পারে, এ ধরনের চিন্তাধারা তাদের মধ্যে নাই। বাংলাদেশের বাঙ্গু সুশীল বুলারা এগুলা নিয়ে কেউ কথা বলতেছে না। এগুলা নিয়ে সচেতনতামূলক কোনো কথা তাদের মুখ দিয়ে বেরোবে না, কারণ তাদের মুখে ইউনূসের 4 ইঞ্চি পুরো আছে। চাল, আমরা যে খাবারটা খাই সেটা চালে টন প্রতি 1 টন চালে 700 টাকার উপরে ঘুষ বেড়ে গেছে। এই ঘুষটা কারা খাচ্ছে? এই ঘুষটা কে খাচ্ছে? আওয়ামী লীগ খারাপ ছিল, শেখ হাসিনা খারাপ ছিল, শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল। শেখ হাসিনার শাসনামলে তো বাংলাদেশে মূল্যস্ফীতির সৃষ্টি হয় নাই। রাখাইন স্টেট থেকে গুলি এসে বাংলাদেশের কোনো কিশোরীকে বা কিশোরকে হত্যা করে নাই। শেখ হাসিনার শাসনামলে তো সুদের কারণে ব্যবসা প্রতিষ্ঠান স্থবির হয়ে পড়ে নাই। শেখ হাসিনার শাসনামলে তো 6 লক্ষ কোটি টাকা ব্যাংক ঋণ সরকারের হয় নাই। শেখ হাসিনার শাসনামলে তো বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার 4-এর নিচে নামে নাই। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল সব থেকে বেশি। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের অর্থনীতি তর 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 করে উপরের দিকে আগাচ্ছিল। এখন কেন আন্তর্জাতিক খেলোয়াড়, আন্তর্জাতিক আন্তর্জাতিক নিয়ন্ত্রণে বাংলাদেশ যখন চলছে, তখন কেন বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপটের দিকে এরকম একটা প্রভাব পড়তেছে? এই প্রশ্নগুলা সুশীল বুতেরা, এই প্রশ্নগুলা কেন ইউনূসকে করে না? ইউনূসকে কি ধরা উচিত না যে আপনি অর্থনীতি নিয়ে কাজ করেছেন, আপনি অর্থনীতির শিক্ষক, আপনি বিশাল বড় অর্থনীতিবিদ, তো আপনার যোগ্যতা দিয়ে বাংলাদেশের অর্থনীতি ঠিক করে দেন না কেন? প্রশ্নগুলা করা উচিত তো। আমাকে অনেকে গালিগালাজ করেন, সমস্যা নাই, গালিগালাজ করতেই পারেন, কিন্তু এই যে বাংলাদেশটা সার্বিকভাবে ধ্বংসের দিকে আগাচ্ছে, এই যে বাংলাদেশের সবকিছু ভেঙে পড়েছে, বাংলাদেশের প্রত্যেকটা কাঠামো বিপর্যস্ত, এগুলা নিয়ে কি আপনাদের মাথার মধ্যে একবার চিন্তা আসে না? বাংলাদেশ না থাকলে আপনারা বাংলাদেশে থাকতে পারবেন? বাংলাদেশের অর্থনীতি যদি কলাপস করে, ভেঙে পড়ে, আপনারা খেয়ে থাকতে পারবেন? না খেয়ে তো মরতে হবে রে ভাই। আপনারা না খেয়ে মরবেন, আমরা তো দেশে থাকি না, আমাদের কিছু হবে না, আপনারা তো না খেয়ে থাকবেন। একবারও ভাবেন না? যাই হোক, দেশের মধ্যে এত এত অপকর্ম চলতেছে, দেশটা একটা ধ্বংসের দিকে আগাচ্ছে, এর মধ্যেও আসিফ নজরুল তার ভারত বিরোধী কথাবার্তা বলতে হবে। এই সরকারে নাকি ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করেছে বাংলাদেশকে। তো ভারত থেকে চাল কিনতেছিস কেন? ভারত থেকে ডাল কিনতেছিস কেন? ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আসার পর চুষতেছিস কেন বিচির মধ্যে হাত দিয়ে? এদের রাজনীতি হচ্ছে ভারত বিরোধিতা, এদের রাজনীতি হচ্ছে গিয়ে হিন্দু বিদ্বেষ, এদের রাজনীতি হচ্ছে গিয়ে আওয়ামী বিরোধিতা। এরা বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের সকল কিছুকে উন্নয়ন অগ্রগতির জন্য কোনো কিছু করবে না, করছে না, ভবিষ্যতেও করবে না। যে সরকার ক্ষমতায় আসবে আগামী নির্বাচনে, আওয়ামী লীগ বিহীন নির্বাচন হলে, এরা কিচ্ছু করতে পারবে না। বাংলাদেশকে রক্ষা করার আর কোনো ওয়ে নাই, নট আ সিঙ্গেল ওয়ে, যে ওয়ের মাধ্যমে বাংলাদেশকে ঠিক করতে পারবে, কোনোভাবেই পসিবল না। আপনারা আমার কথাটা মিলিয়ে নেবেন। ভালো থাকবেন, সুদখোর ইউনূসের নেতৃত্বে সোনার বাংলাদেশ উপভোগ করেন। ধন্যবাদ।